আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। তো আজকে আমরা রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটের পদার্থবিজ্ঞান প্রশ্ন ব্যাংক থেকে নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারটা সলভ করব। তো শুরু করার আগে দুইটা কথা বলি, একটা হচ্ছে ভার্সিটি নিয়ে আর একটা হচ্ছে এই চ্যাপ্টার নিয়ে। তো ভার্সিটি নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে এই ভার্সিটির প্রশ্নগুলো একটু কনসেপচুয়াল। তুমি এক কাজ করো, তুমি যাবি, তারপরে হচ্ছে তোমার তুমি চবিরটাও তুলনা করতে পারো, আর রাবি, এই তিনটার ভার্সিটির প্রশ্নগুলো তুলনা করবা। ঢাবি কেন বলতেছি না, কারণ ঢাবির প্রশ্ন এক্সেপশনাল, রাইট? সো এখানে তোমার যাবি, চবি আর রাবির গুলা সাইড বাই সাইড কম্পেয়ার করবা, দেখবা যে জাবির গুলা ম্যাথমেটিক্যাল মানতেছি বাট সোজা, ক্যালকুলেশন এত কঠিন হয় না। চবি থিওরিটিক্যাল প্রশ্ন করে, বুঝছো, খুবই ইজি, থিওরি থেকে প্রশ্ন করে। আর ম্যাথমেটিক্যাল যেগুলো, এগুলো এক লাইনে সলভ করে ফেলা যায়। বাট রাবি, এখানে যে প্রশ্নগুলো হয়, কিছু কিছু প্রশ্ন থাকে সোজা, কিছু কিছু প্রশ্ন থাকে একটু কনসেপচুয়াল, মানে স্টেপ বাই স্টেপ তোমাকে সলভ করা শিখতে হবে। একটা ম্যাথ বড় হইতে পারে, বাট স্টেপ বাই স্টেপ করলে তুমি আগে যেতে পারবা, ঠিক আছে? আরেকটা কথা, সেটা হচ্ছে নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারটা নিয়ে। তো এই চ্যাপ্টারটা মারাত্মক ওভাররেটেড একটা চ্যাপ্টার। মানে চ্যাপ্টারটা যে আহামরি কঠিন তা কিন্তু না, সূত্র যে কঠিন তা কিন্তু না। তোমার তাহলে সবাই ভয় পায় কেন? কারণ হচ্ছে চ্যাপ্টারটা বড় আর নানা জনে নানা কথা বলে। কেউ বলে যে চ্যাপ্টারটা অনেক বেশি কঠিন, বাট আসলে এত কঠিন না। কিন্তু তুমি যদি ওই যে বললাম না স্টেপ বাই স্টেপ সলভ করা, এখানে কিছু প্রশ্ন থাকে যেগুলো তোমার স্টেপ বাই স্টেপ সলভ করা শিখতে হয়। ওকে, তো চলো আমরা শুরু করি এখন। তো একটি রকেট উড্ডয়নের প্রথম সেকেন্ডে তার প্রাথমিক ভরের 1/60 ভাগ ভর 2400 মিটার পার সেকেন্ড বেগে বের করে দেয়। রকেটের ত্বরণ কত? ওকে, তো ত্বরণ জিজ্ঞেস করছে রকেটের। ওকে, তো সেক্ষেত্রে দেখো রকেটের ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে তোমার রকেট, তাই না? ধরো এটা হচ্ছে রকেটের জ্বালানি বের হচ্ছে। তো রকেটের জ্বালানি বের হওয়ার একটা বেগ থাকে নিচের দিকে, এটাকে আমরা হচ্ছে ভিআর বলি। ভিআর মানে কি? ভিআর মানে হচ্ছে রকেটের সাপেক্ষে এই যে জ্বালানি বের হওয়ার যে বেগ, এটা হচ্ছে রকেটের সাপেক্ষে আপেক্ষিক বেগ, বুঝছো? মানে জ্বালানি নির্গমনের যে বেগ, এটা হইলো রকেটের সাপেক্ষে আপেক্ষিক বেগ। আশা করি বুঝতে পারছো জিনিসটা। ওকে, তো রকেটের উপরের দিকে একটা বল থাকে, এটাকে রকেটের ধাক্কা বলা হয়। ওকে, এই বলের কারণে রকেট উপরের দিকে যায় এবং নিচের দিকে কাজ করে হচ্ছে এমজি। ওকে, আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ডিডিটি অফ এম। ওকে, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে তোমার জ্বালানি নির্গমনের হার। জ্বালানি নির্গমনের হার, আচ্ছা নির্গমনের হার, আচ্ছা লিখে দিচ্ছি, নির্গমনের হার। ওকে, একটা হচ্ছে জ্বালানি বের হওয়ার যে বেগ, আপেক্ষিক বেগ, রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের যে আপেক্ষিক বেগ, সেটা হচ্ছে ভিআর। সোজা বাংলায় এটা তুমি এভাবে বলতে পারো, জ্বালানি যে বেগে বের হচ্ছে, কথা শেষ, এত কমপ্লেক্স করার কিছু নাই। আর একটা হচ্ছে তোমার ডিডিটি অফ এম, মানে জ্বালানি প্রতি সেকেন্ডে কতগুলো বের হচ্ছে, বা তুমি এভাবে চিন্তা করতে পারো যে এটা হচ্ছে জ্বালানি নির্গমনের হার। ওকে, তারপর এফ বলে এটা উপরের দিকে উঠতেছে। সো এফ বলে যেহেতু উপরের দিকে উঠতেছে, এই ধাক্কার কারণে উপরের দিকে উঠতেছে, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে এখানে ত্বরণটা উপরের দিকে কাজ করতেছে। তো সামেশন অফ এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র। সো উপরের দিকে কি কি কাজ করতেছে? উপরের দিকে কাজ করতেছে এম এফ, আর নিচের দিকে কাজ করতেছে হচ্ছে এমজি। ওকে, আর ইকুয়াল টু আমরা লিখতে পারি এম এ। এখন এফ সমান কি? এফ সমান হচ্ছে ভিআর ডিডিটি অফ এম। এই সূত্রটা আশা করি তোমরা সবাই জানো, ডিডিটি অফ এম। এখন দেখো আমরা সূত্রটা লিখে ফেলি, ভিআর ডিডিটি অফ এম মাইনাস এমজি ইকুয়াল টু হচ্ছে আমাদের এম এ, রাইট? এখন দেখো সরাসরি ডিডিটি অফ এম বা জ্বালানি নির্গমনের হার এটা বলা নাই, বাট একটা ক্লু দেয়া আছে, সেটা হচ্ছে প্রথম সেকেন্ডে তার প্রাথমিক ভরের 1/60 ভাগ ভর বের হয়ে যায়। ওকে, সো প্রথম সেকেন্ডে যেহেতু বলছে, তো আমরা ধরেই নিতে পারি ডিটি হচ্ছে আমাদের 1 সেকেন্ড। ওকে, তারপর প্রাথমিক ভরের 1/60 ভাগ ভর বের হয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারি? ডিএম সমান এম এর, মানে প্রাথমিক ভরের 1/60। ওকে, তাহলে m/60, তাহলে ভিআর কত দেয়া আছে? 2400 ইন্টু ডিডিটি অফ এম, এটা কত? এটা হচ্ছে তোমার m ডিভাইডেড বাই 60 ডিভাইডেড বাই 1, সো 1 আর লিখলাম না, ডিটি হচ্ছে 1, মাইনাস এমজি ইকুয়াল টু হচ্ছে তোমার এম এ। তো আমার লাগবে কি? ত্বরণ, তাই না? এ লাগবে। সো আমি দেখো সব জায়গা থেকে আমরা এমটা কেটে দিতে পারি, তাহলে এখানে কি থাকবে দেখো, তো 0 0 কাটা, এখানে হচ্ছে 4 6 24, তাহলে এখানে থাকবে 40। সো 40 মাইনাস জি মানে 40 মাইনাস 9.8 ইকুয়াল টু হচ্ছে আমার এ। তাহলে এ সমান কত হবে? এ সমান 40 মাইনাস 9.8 মানে হচ্ছে 30.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। তো আমাদের আনসারটা হচ্ছে সি। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। এরপরে আমরা যাই পরের ম্যাথে কি বলছে দেখো, একই ঘনত্বের দুটি কঠিন গোলকের একটির ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ, এখন কেন্দ্রগামী অক্ষ বরাবর ঘূর্ণনে তাদের জড়তার ভ্রামকের অনুপাত কত? তো ব্যাসার্ধ দেয়া আছে, আমি ধরে নিচ্ছি R1,
ইকুয়াল টু হচ্ছে তোমার R1 ইকুয়াল টু R ধরে নিচ্ছি, আর R2 ইকুয়াল আমি ধরে নিচ্ছি হচ্ছে 2R, মানে একটা আরেকটার দ্বিগুণ। ওকে, এখন জিজ্ঞেস করছে I1 টু I2 এটা কত, এটা কত, এটার অনুপাতটা কত। তো দেখো এই প্রশ্ন দেখার সময় অনেকে কিভাবে অ্যাপ্রোচ করবে, যে তোমার এখানে যেহেতু বলা আছে হচ্ছে ব্যাসার্ধ একটা আরেকটার দ্বিগুণ, তো জড়তার ভ্রামকের অনুপাত চাইছে, তো I সমান হচ্ছে mr স্কয়ার, তাহলে ওরা কি করবে যে এখানে ভর নিয়ে কিছু বলা নেই, তো ভর হচ্ছে কনস্ট্যান্ট, তো I সমানুপাতিক r স্কয়ার, তাহলে I1 বাই I2 ইকুয়াল হচ্ছে R1 স্কয়ার ডিভাইডেড বাই R2 স্কয়ার। সো R1 স্কয়ার মানে কি r স্কয়ার, কারণ R1 ইকুয়াল r ধরে নিচ্ছে, তারপর হচ্ছে R2 সমান হচ্ছে 2r স্কয়ার, তাই না? তাহলে এখানে সেইভাবে চিন্তা করবে r স্কয়ার ডিভাইডেড বাই 4r স্কয়ার, সো r স্কয়ার বাদ, তাহলে এখানে থাকবে 1/4, তাহলে I1 is to তোমার I1 is to I2 হয়তো বা হচ্ছে তোমার 1:4, ও দাগাবে হচ্ছে B, কিন্তু হয়ে যাবে ভুল। কেন ভুল? কারণ এখানে তোমার ভরের কথা না বলা থাকলেও ঘনত্বের কথা বলা আছে, একই ঘনত্ব যেহেতু বলছে তার মানে ভর কনস্ট্যান্ট না। ভর কনস্ট্যান্ট না এটা কিভাবে বুঝলাম? কারণ আমরা জানি রো ইকুয়াল টু হচ্ছে m/v, এখানে কি, এখানে রো কনস্ট্যান্ট বাট ভি কনস্ট্যান্ট না, আয়তন কনস্ট্যান্ট না। আয়তন যেহেতু কনস্ট্যান্ট না কিন্তু রো সমান থাকবে, তাহলে আমার ভরটাকেও চেঞ্জ করতে হবে, এই দুইটা চেঞ্জ করে এটাকে সমান রাখা পসিবল, বাট যে কোনো একটাকে চেঞ্জ করে এটাকে সমান রাখা পসিবল না। তার মানে ভরটাও কনস্ট্যান্ট না, কারণ আমি চাইলে একটাকে চেঞ্জ করতে পারবো না, আমার দুইটাকেই চেঞ্জ করতে হবে। তো ধরলাম রো 1 সমান হচ্ছে m1/v1, তাহলে রো 2 ইকুয়াল হচ্ছে তোমার m2/v2, যেহেতু বলছে একই ঘনত্বের, তাহলে আমরা ধরতে পারি যে রো 1 ইকুয়াল টু হচ্ছে রো 2, তাহলে m1/v1 ইকুয়াল টু হচ্ছে তোমার m2/v2, তাহলে m1/m2 ইকুয়াল হবে হচ্ছে v1/v2। এখন v1 এর সূত্র কি, 4/3 পাই r কিউব, সো পাই r1 কিউব, তো r1 ইকুয়াল r ধরছি, তারপর v2 আছে নিচে, সো 4/3 পাই 2r মানে r2 স্কয়ার না, তো r2 মানে কি 2r, সো 2r কিউব স্কয়ার না সরি কিউব হইতো, কিউব মানে স্কয়ার বলে ফেলছে, সো এখানে r কিউব বাদ, এখানে r কিউব বাদ, 4/3 পাই বাদ, 4/3 পাই বাদ, তাহলে ওখানে উপরে তোমার থাকবে হচ্ছে 1, নিচে থাকবে হচ্ছে 2 এর উপর কিউব মানে হচ্ছে 8, তাহলে m1/m2, আচ্ছা এটা m2 হবে, m1/m2 সমান তুমি কি পাচ্ছ 1/8, তাই না? তাহলে I সমান আমরা জানি হচ্ছে mr স্কয়ার, তাহলে I1/I2 সমান কি হবে, I1/I2 সমান কি হবে বলো, m1/m2 ইন্টু r1 স্কয়ার ডিভাইডেড বাই r2 স্কয়ার। ওকে, তাহলে m1/m2 কত পাইছি আমরা 1/8 ইন্টু r1 মানে হচ্ছে r স্কয়ার, r2 মানে হচ্ছে তোমার 2r স্কয়ার মানে হচ্ছে 4r স্কয়ার, রাইট? সো r স্কয়ার বাদ, তাহলে নিচে কি থাকবে 4 * 32, তাহলে 32, সো 1:32, এটা হচ্ছে তোমার आंसर, এটা হচ্ছে I1:I2। ওকে, I1 এবং I2 এর অনুপাত। ওকে, সো আমার आंसरটা হচ্ছে ডি। এরপরের প্রশ্ন যাই, এখানে কি বলছে যে রৈখিক গতির ক্ষেত্রে ভর যে ভূমিকা পালন করে ঘূর্ণন গতির ক্ষেত্রে সেই ভূমিকা পালন করে কোনটি? এটা হবে তোমার জড়তার ভ্রামক। কেন, এই জিনিসটা বোঝার চেষ্টা করো। দেখো, ধরো এটা একটা সরলরৈখিক পথ, এটা একটা বস্তু, এটা ভর ধরো 2 কেজি, আর 2 কেজি খুবই ছোট হয়ে যায়, এটা ধরো 100 কেজি, আর একটা ধরো হচ্ছে 200 কেজি। ওকে, সো তুমি দুইটাকে সমান বল প্রয়োগ করলা, এফ বল প্রয়োগ করলা, এটাকে এফ বল প্রয়োগ করলা, তোমার কি মনে হয় কোনটাকে ঠেলে সামনে নিয়ে যাওয়া কঠিন হবে, এটাকে নাকি এটাকে? এটাকে কঠিন হবে নাকি এটাকে কঠিন হবে? ডেফিনেটলি এটাকে কঠিন হবে, কারণ এটা ভর বেশি, যেটার ভর বেশি ওইটাকে ঠেলে সামনে নিয়ে যাওয়া বা টেনে সামনে নিয়ে যাওয়া এগুলো কঠিন হয়। সেম ভাবে ধরো এটা একটা ঘূর্ণনক্ষ, এটা একটা বস্তু যেটাকে তুমি এই ঘূর্ণনক্ষের সাপেক্ষে ঘোরাবা, এইভাবে ঘোরাবা, ঠিক আছে? তো এইভাবে যখন ঘোরাবা তখন তোমাকে ঘোরাতে যে রাশিটা বাধা দিবে সেটা হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক যত বেশি হবে ঘোরানো তত কঠিন হবে, জড়তার ভ্রামক যত কম হবে ঘোরানো তত সহজ হবে। ওকে, তো আমি বলতে পারি যে রৈখিক ক্ষেত্রে যেটা ভরের কাজ করে কৌণিক ক্ষেত্রে সেটা জড়তার ভ্রামক। ওকে, তারপর মৌলিক বল সম্পর্কে নিচের কোন বাক্যটি সত্য নয়? সত্য নয় বলছে, তাই না? তো প্রকৃতিতে 4 ধরনের মৌলিক বল আছে, এটা সত্য। মহাকর্ষ বল ও তাড়িৎচম্বক বল হচ্ছে বিপরীত বর্গীয় বল। সো আমরা জানি F সমানুপাতিক 1/r স্কয়ার, সো এটা সত্য। তারপরে হচ্ছে এটাও সত্য। তাহলে হচ্ছে সবল নিউক্লিয় বলের পাল্লা খুবই বেশি না, পাল্লা বেশি না, পাল্লা খুবই কম, কারণ 10⁻15 মিটার। ওকে, সো আমার আনসারটা হবে সি। এই যে সি, এগুলো ভুল, মানে আসলে এগুলো রাইট বাট প্রশ্ন অনুযায়ী এগুলো ভুল, তো মানে এইটা হচ্ছে সত্য, মানে মিথ্যা আর কি, মানে এটা তো সত্য নয় চাইছে, তো এটাই হচ্ছে আনসার। তারপর হচ্ছে আমরা যখন সামনের দিকে হাঁটি তখন মাটির উপর প্রযুক্ত ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? তুমি সামনের দিকে হাঁটতেছো, ঘর্ষণ কাজ করবে পেছনে, সিম্পল জিনিস। তারপরে হচ্ছে দ্রুত ছুটে আসা দুটি গোলককে একই বল প্রয়োগে সমান সময়ে থামিয়ে দেওয়া হলো। ওকে, তার মানে একই বল প্রয়োগ করছো, এফটা হচ্ছে কনস্ট্যান্ট,
তারপরে একই সময়ে, তাহলে টিটাও কনস্ট্যান্ট। তাহলে প্রথম গোলকের ভর তার মানে m1 হচ্ছে দ্বিতীয় গোলকের দ্বিগুণ, তাহলে হচ্ছে 2m2। ওকে, প্রথমটির বেগ দ্বিতীয়টির কত হবে, তার মানে v1 আর v2 এর সম্পর্ক বের করতে বলছে তার, ঠিক আছে। তো v1 আর v2 এর সম্পর্ক আমরা বের করব। তো তোমরা কি এই সূত্রটা জানো যে ft = mv? এই সূত্রটা কি তোমরা জানো? যেহেতু f আর t কনস্ট্যান্ট, তাহলে mv সমান হচ্ছে কনস্ট্যান্ট, রাইট? mv সমান হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমি কি লিখতে পারি, m সমানুপাতিক 1/v বা v সমানুপাতিক 1/m, এটা লিখতে পারি, তাই না? তাহলে v1/v2 সমান আমরা কি লিখবো, v1/v2 = m2/m1। ওকে, সো m2/m1 কত দেয়া আছে বলো, 2। তোমার m1 সমান হচ্ছে 2m2, আচ্ছা m2 আছে তাই না, সো m2 হচ্ছে তোমার হাফ অফ m1। আচ্ছা m2 এর জায়গায় রাখি, আর m1 টা কত, m1 টা হচ্ছে 2m2, সো 2m2, সো m2 বাদ এখানে থাকবে 1/2। সো v1/v2 তুমি কি পাইলা, v1/v2 তুমি পাইলা হাফ, তাইলে তোমার v1 সমান কত, হাফ অফ v2, রাইট? ওকে, সো এটা হচ্ছে আমাদের আনসার। তো প্রথমটির বেগ দ্বিতীয়টির বেগের অর্ধেক হবে। ওকে, সো এটা হচ্ছে আনসার। এরপরে হচ্ছে 2 কেজি ভরের একটি ঘূর্ণায়মান বস্তু ঘূর্ণন অক্ষ থেকে 2 মিটার দূরত্বে 25 জুল গতিশক্তিতে ঘুরছে, এক কৌণিক বেগ কত, ওমেগা ইকুয়াল ওয়াট। সেখানে কি কি দেয়া আছে দেখো, গতিশক্তি দেয়া আছে, তারপরে ঘূর্ণন অক্ষ থেকে যে ডিস্টেন্স মানে আর দেয়া আছে, তারপরে বস্তুর ভর দেয়া আছে। এখন কৌণিক বেগ জানতে চাইছে, তো গতিশক্তি ই ইকুয়াল আমরা জানি হাফ আই ওমেগা স্কোয়ার, রাইট? সো তোমার আমার চাইছে কি কৌণিক বেগ ওমেগা, তাহলে ওমেগাটাকে এক পাশে রাখো, বাকিগুলোকে ওই পাশে নিয়ে যাও, তাহলে এখানে তোমার কি হবে, 2e ডিভাইডেড বাই আই, কৌণিক বেগ চাইছে। ওকে, তো এটাকে এখন রুট করে দাও। তো এখানে দেখো আই এর ভ্যালু সরাসরি বলে দেয়া নাই, 2 × 25 ডিভাইডেড বাই আই মানে কি mr স্কোয়ার। আই এর ভ্যালু সরাসরি বলে না দেয়া থাকলেও এর জন্য প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টস মানে উপাদান এগুলা দেয়া আছে, ঠিক আছে। তো mr স্কোয়ার না, তো 2 × r স্কোয়ার মানে 2 স্কোয়ার, সো এই 2 বাদ, তো 25 ডিভাইডেড বাই 4, তাহলে এখানে তোমার থাকবে হচ্ছে 5 ডিভাইডেড বাই 2। সো আমার আনসারটা হবে 5 ডিভাইডেড বাই 2 রেডিয়ান পার সেকেন্ড। এরপর হচ্ছে নিজস্ব ঘূর্ণন অক্ষের সাপেক্ষে দুইটি বস্তু জড়তার ভ্রামক যথাক্রমে 2 ও 1 কেজি মিটার স্কোয়ার, মানে হচ্ছে ধরে নিলাম হচ্ছে i1 ইকুয়াল হচ্ছে 2 কেজি মিটার স্কোয়ার, i2 ইকুয়াল হচ্ছে তোমার 1 কেজি মিটার স্কোয়ার। ওকে, সো প্রথম বস্তুর ঘূর্ণন গতিশক্তি দ্বিতীয় বস্তুর তুলনায় দ্বিগুণ, তার মানে আমি বলতে পারি যে E1 ইকুয়াল হচ্ছে দ্বিতীয় বস্তুর গতিশক্তির দ্বিগুণ। ওকে, তাহলে E1 সমান হচ্ছে 2e2। কৌণিক ভরবেগ এর অনুপাত কত, কৌণিক ভরবেগ L, তাই না? L সমান আমরা কি লিখতে পারি বলতো, বা E সমান আমরা কি লিখতে পারি, হাফ আই ওমেগা স্কোয়ার। বাট এখানে কি ওমেগা সংক্রান্ত কোনো কিছু বলা আছে নাই, তো ওমেগাটাকে আমরা ভ্যানিশ করব। কিভাবে করব দেখো, হাফ তুমি আইটাকে আরেকটা আই নিয়ে নাও, গুণ করে দাও, তো আই স্কোয়ার হবে ওমেগা স্কোয়ার হবে, একটা আই গুণ করছো, একটা আই দিয়ে ভাগ করে দাও। ওকে, তাহলে দেখো এখানে কি হয়, এখানে তোমার হাফ ইন্টু আই স্কোয়ার ওমেগা স্কোয়ার মানে কি এল স্কোয়ার, কারণ এল ইকুয়াল টু আই ওমেগা। ওকে, এখন এল স্কোয়ার ইন্টু 1/i ইকুয়াল হচ্ছে ই। আমার চাইছে কি এল এর অনুপাত মানে কৌণিক ভরবেগের অনুপাত, তাহলে এই পাশে করি। তো তোমার সবগুলোকে এই পাশে নিয়ে যাও, খালি এলটাকে এক পাশে রাখো। তো 2ei ইকুয়াল হচ্ছে এল স্কোয়ার, তাহলে এল সমান কি √2ei, এখানে 2 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমি লিখতে পারি তোমার এল প্রপোর্শনাল টু √e(i). অলরাইট, সো এখন বলছে তাদের কৌণিক ভরবেগের অনুপাত, তাহলে L1/L2 সমান আমরা কি লিখতে পারি, L1/L2 সমান আমরা লিখতে পারি E1/E2 ইন্টু I1/I2। ওকে, সো E1/E2 কত, E1/E2 মানে হচ্ছে 2, I1/I2 মানে কত, I1 এর ভ্যালু হচ্ছে 2, সো 2 ডিভাইডেড বাই 1 মানে 2, তো তোমার আনসারটা কত হয় 2। সো L1/L2 ইকুয়াল হচ্ছে 2 ডিভাইডেড বাই 1, তাহলে L1:L2 সমান কত, 2:1, সিম্পল। ওকে, সো আমার আনসারটা হচ্ছে ডি। একটি বৃত্তাকার চাকায় সমান মানের 4টি বল বিভিন্ন বিন্দুতে প্রয়োগ করা হয়েছে। ওকে, একটা বৃত্তাকার চাকা আছে, সমান 4টি বল বিভিন্ন বিন্দুতে প্রয়োগ করা হয়েছে, নিচের কোন ক্ষেত্রে চাকাটি ঘূর্ণন শুরু করবে। ওকে, একটু কনসেপচুয়াল, দেখো ব্যাপারটা কি বলছে, যে অপশনগুলো চেক করি, যে বিপরীতমুখী দুটি সমান বল ব্যাস বরাবর। সো এ নাম্বার অপশনটা চেক করি, এখানে হচ্ছে তোমার ব্যাস হচ্ছে এটা। সো বিপরীতমুখী দুটি সমান বল, ধরলাম F1 এর ডিরেকশন হচ্ছে এইদিকে, F2 এর ডিরেকশন এইদিকে, তাহলে কি বস্তুটা কি ঘূর্ণনশীল হবে? প্রশ্ন এখানে বলছে চাকাটি কখন ঘূর্ণন শুরু করবে, তাই না? তো এখন একটা বল এইদিকে কাজ করতেছে, একটা বল এইদিকে কাজ করতেছে, এখানে কি ঘূর্ণন সৃষ্টি হবে? হবে না, কারণ ঘূর্ণন সৃষ্টি হইতে গেলে আমার টর্ক দরকার আছে। তো টর্ক সমান কি আর এফ, তাই না? তো টর্ক সমান হচ্ছে টাউ ইকুয়াল হচ্ছে আর এফ,
এখন দেখো এখানে কি টর্ক আছে? টর্ক নাই। কারণ কি? এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, এটা ঘূর্ণন অক্ষ, এই বরাবর এই অক্ষ দিয়ে তোমার চাকাটা ঘুরবে, রাইট? এই অক্ষের সাপেক্ষে চাকাটা ঘুরবে। এখন টর্ক হইতে হইলে আমার কি লাগবে? টর্ক জিনিসটা একটু বোঝো। ধরো এটা হচ্ছে আমার একটা দণ্ড আছে এখানে, এখানে আমি এটাকে ধরো পেরেক মেরে দিছি, এটাকে এখন চাইলে আমি ঘুরাইতে পারবো, এইভাবে ঘুরাইতে পারবো। ধরো এখানে আমি বল প্রয়োগ করছি, এফ বল প্রয়োগ করছি, তাহলে এখানে টর্ক সমান কত? দেখো টর্ক সমান হবে আর এফ। আরটা কি? এই ঘূর্ণন অক্ষতে এই যে লম্ব দূরত্ব, এটাকে আমরা বলি হচ্ছে আর, আর এই আর আর এই এফ এর গুণফলটি হচ্ছে টর্ক, মানে হচ্ছে এটা বলের ভ্রামক, বা এটা হচ্ছে আমার ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে, তাই না? তাহলে আমার টর্ক হইতে হইলে আমার একটা এফ লাগবে, আবার কি লাগবে? ডিস্টেন্স লাগবে, ঘূর্ণন অক্ষ থেকে ডিস্টেন্স লাগবে। বা আরেকবার এবার একটু চিন্তা করো, ধরো এটা হচ্ছে তোমার বাসার দরজা, এটা হচ্ছে দরজার হাতল, এটা হচ্ছে তোমার ঘূর্ণন অক্ষ, দরজার মানে দরজা এই অক্ষের সাপেক্ষে ঘুরে। এখন দরজাকে ধরো তুমি খুলে ফেললা, খুলছো, দরজাকে টেনে খুলছো। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি এইখানে যদি হাতল লাগাও, ঘূর্ণন অক্ষে যদি হাতল লাগাও, তোমার দরজা কি খুলবে? তুমি চিন্তা করো তো। তুমি তোমার যে দরজা আছে, যে এখানে একটা ইয়া লাগানো থাকে না, কি জানি বলে ওইটারে, তো ওইখানে বুঝতে পারতেছো তো, মানে ঘূর্ণন অক্ষ যেটার সাথে ঘুরে, ওইখানে তুমি যদি হাতল লাগায় টানো, দরজা কি খুলবে না। এই যে এইখানে হাতল আছে, এই বরাবর টানতে হবে, তাহলে না খুলবে। তার মানে একটা ডিস্টেন্স থাকবে ঘূর্ণন অক্ষ থেকে, এটা হচ্ছে আর, তারপর তুমি এফ বল দিয়ে টানো এইদিকে, তাহলে দরজা খুলবে, রাইট? তাহলে দরজা খুলবে। তো এইখানে চাকায় ব্যাস বরাবর, ব্যাসের কেন্দ্রেই হচ্ছে তোমার কি আছে? এই বৃত্তের কেন্দ্রে আছে হচ্ছে ঘূর্ণন অক্ষ। এখন তুমি যদি এইখানেই বল দাও, তাহলে ঘূর্ণন অক্ষ থেকে বলের মধ্যবর্তী দূরত্ব কত? 0। তাহলে এখানে টর্ক কত? টর্ক ইকুয়াল 0। এখানে কি ঘুরবে না। তারপর বি নাম্বারটা চেক করি, চলো। বি নাম্বারে কি বলছে? কেন্দ্র দিয়ে অতিক্রান্ত সমান 4টি বল। কেন্দ্র দিয়ে যতই বল যাক, একটা বলের কারণেও ঘুরবে না। যদি 10টা বল যায় কেন্দ্র দিয়ে, একটার কারণেও ঘুরবে না। তো এটাও টর্ক 0, কারণ কেন্দ্র দিয়ে যাচ্ছে, 4টা সমান বলে কেন্দ্র দিয়ে যাচ্ছে, এটাও বাদ। তাহলে সি নাম্বারটা চেক করি, চলো। সমান মানের একটি বল কেন্দ্র দিয়ে আরেকটি স্পর্শক বরাবর, এইবার ঘুরবে। কেন ঘুরবে দেখো, এই যে প্রথম বলটার কারণে, সমান মানের একটা বল হচ্ছে কেন্দ্র দিয়ে যাচ্ছে, এটার কারণে ঘুরবে না। এটা ধরো এই বরাবর এফ, এটার কারণে ঘুরবে না। আরেকটা স্পর্শক বরাবর, ধরো এই স্পর্শক বরাবর হচ্ছে এফ আছে, তো ঘূর্ণন অক্ষতে এই যে একটা ডিস্টেন্স আছে না আর, আবার এই যে বলটা প্রয়োগ করতেছ, তাহলে এখানে হচ্ছে টর্ক সমান হবে আর এফ। বুঝে গেছে? এখানে টর্ক এক্সিস্ট করবে কোন বলের কারণে? এই বলের কারণে। এই বলের কারণে না কিন্তু, তো যে বলের কারণেই করুক, এখানে টর্ক যেহেতু এক্সিস্ট করবে, তাহলে এই বস্তুটা ঘোরা শুরু করবে। ওকে, তাহলে আমার আনসারটা হচ্ছে সি। তারপর দেখো বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি কোনটি? তো কৌণিক ভরবেগ এল ইকুয়াল কি আমরা জানি, আই ওমেগা। আই সমান কি? এম আর স্কোয়ার, ওমেগা। সো এম আর স্কোয়ার ওমেগা, এই যে বি হচ্ছে আনসার। এরপরে দেখো যে 50 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 5 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রযুক্ত হলো, বস্তুটির বেগের পরিবর্তন কত? ওকে, এটা হচ্ছে বলের ঘাত যে কনসেপ্টটা আছে, এটা দিয়ে করতে পারো। সো এফ ডিটি সমান আমরা জানি হচ্ছে এম ভি মাইনাস ইউ, রাইট? এখন এফ কত? এফ হচ্ছে তোমার 10, টি কত? টি হচ্ছে 5 সেকেন্ড ব্যাপী এটা করা হয়েছে, তো ডিটি হচ্ছে 5, এম কত? 50 কেজি। এখন ভি মাইনাস ইউই তো বের করতে হবে, এখানে 5 10 50, এই পাশে আছে 50, তাহলে ভি মাইনাস ইউ সমান কত? 1 মিটার পার সেকেন্ড। মানে এটা হচ্ছে ভি মাইনাস ইউ, মানে কি? বেগের পরিবর্তন। তাহলে আমার আনসারটা কি? এ। আচ্ছা, এরপর খেয়াল করো, এখানে বলছে যে একটি স্থির বস্তুর ভর 22,000 কেজি, একটি বল 10.5 সেকেন্ড বস্তুটির উপর কাজ করে, বস্তুটির বেগ 13.6 মিটার পার সেকেন্ড হলে বলের মান কত? সো এফ চাইছে, তো এটাও বলের ঘাত দিয়ে করতে পারবা। এফ ডিটি ইকুয়াল হচ্ছে এম ভি মাইনাস ইউ। ওকে, তো এখন দেখো এফ কত দেয়া আছে, এফ তো আমার চাইছে, সো এম কত দেয়া আছে? এম কত দেয়া আছে বলো তো? 22,000, তাই না? এখন ভি মাইনাস ইউ, একটা স্থির বস্তু, তার মানে ইউ 0, তো ভি কত? 13.6 ডিভাইডেড বাই 10.5, তাই না? তো এক কাজ করে 10.5 না ধরো, এটা 10 ধরো, ঠিক আছে? তাহলে হিসাব করতে সুবিধা হবে। 0 0 বাদ, এখন তুমি এটার সাথে গুণ করো, এই 0 দিয়ে এই দশমিকটাও বাদ, তাহলে এখানে থাকলো 220 আর এখানে আছে 136, তাই না? তো শূন্যটা পরে হিসাব করবো, তো এটার সাথে গুণ করো, 6 12, 1 1 3 6 রেখে 7 2, এটার ক্ষেত্রেও সেম, এটাও যেহেতু 2, তাহলে 2 7 2, তাই এটাকে তুমি যোগ করো, তাহলে 2 9 9 2, আরেকটা আবার আছে 0। তো দেখো এটা আসছে হচ্ছে 29,920, বাট অপশনে কিছু নাই, কারণ আমরা এটাকে একটু কম ধরছিলাম, 10.5 ছিল। তুমি নিচেরটাকে হরকে যেহেতু কম ধরছো, এই জন্য উত্তর আসছে বেশি, তো উত্তরটা আর একটু কম হবে, তাই না?
উত্তর বেশি আসছে, তো উত্তর একটু কম হবে। তো আমার আনসারটা হবে এ। তো দেখো 2200 এটা তো এর ধারে কাছেও নাই, 22,000টাও এর ধারে কাছে নাই, তো কাছাকাছি যে থাকবে ওইটাই উত্তর। এরপর দেখো 2 কেজি ভরের একটি ব্লককে একটি আনুভূমিক তলের উপর দিয়ে কত বলে টানলে বস্তুটি সমবেগে চলবে, মানে এমন বলে টানতে হবে যেন কোনো ত্বরণ না থাকে। এখন গতি ও ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, যদি ঘর্ষণ না থাকতো তাহলে কিন্তু সমবেগে চলতো না, কারণ আমরা জানি F=ma, তো F থাকলে তোমার ত্বরণও থাকবে, বল থাকলে ত্বরণও থাকবে। বাট এইখানে তোমার দেখো ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, তার মানে ঘর্ষণ আছে রাস্তায়। ওকে, তো এখানে সিনারিওটা যেটা হয়েছে, এখানে বস্তুর ভর হচ্ছে 2 কেজি, এটাকে এমন বলে টানতে হবে যেখানে এখানে কোনো ত্বরণ থাকে না, ত্বরণ ইকুয়াল 0 হয়। তো এইদিকে একটা ঘর্ষণ বল কাজ করতেছে, এটা হচ্ছে তোমার ফ্রিকশন। সো এই ফ্রিকশন ইকুয়াল কি হবে, মিউ, যেহেতু গতীয় ঘর্ষণ তাহলে মিউ কে ইন্টু আর, তাহলে এটা কত দেয়া আছে 0.1, আর মানে কি mg, তো এটার প্রতিক্রিয়া বল কি হবে, এটা হচ্ছে আর, তো প্রতিক্রিয়া বল হচ্ছে তোমার আর, আর ওজন হচ্ছে mg, সো আর ইকুয়াল টু হবে mg, তাই না? তাহলে তোমার m কত, m হচ্ছে 2, তারপরে 9.8। ওকে, তাহলে 19.6 আর আরেকটা দশমিকও আছে, তাহলে 1.96। ওকে, তো 1.96, তো আমরা সামেশন অফ f ইকুয়াল টু আমরা 0 বসাবো, কারণ যেহেতু ত্বরণ থাকবে না, সো m এ বসাইলাম না, a ইকুয়াল 0 যেহেতু, তাহলে f মাইনাস f মানে যে বলে টানবা সেটা বিয়োগ হচ্ছে ঘর্ষণ, কারণ দুইটা পরস্পর বিপরীত দিকে যাচ্ছে, এইটা ইকুয়াল হবে 0, তো f ইকুয়াল টু হবে f, সো উইচ ইজ ইকুয়াল হচ্ছে তোমার 1.96, সো 1.96 নিউটন। এরপর হচ্ছে 3 কেজি ভরের একটি বন্দুক থেকে 210 গ্রাম ভরের একটি গুলি, তারপর 3 কেজি ভরের একটি বন্দুক থেকে 210 গ্রাম ভরের একটি গুলি 100 মিটার পার সেকেন্ড বেগে বের হলে বন্দুকের পশ্চাৎ বেগ কত? যখনই বন্দুকের পশ্চাৎ বেগ চাবে তখনই তোমার সূত্র হচ্ছে mv ইকুয়াল মাইনাস mv। এটা হচ্ছে বন্দুকের ভরবেগ, এটা হচ্ছে গুলির ভরবেগ বা বুলেটের ভরবেগ। সো এখানে তোমার চাইছে কি বন্দুকের পশ্চাৎ বেগ, মানে এই ভি চাইছে, সো ভি ইকুয়াল কি মাইনাস mv ডিভাইডেড বাই m। সো 210 গ্রাম বুলেটের ভর, সো এটা ইন্টু 10⁻³ ভি কত, ভি কত 100। ওকে, ডিভাইডেড বাই হচ্ছে তোমার বড় হাতের m মানে হচ্ছে 3, তাহলে 3 সাথে 21 আর একটা শূন্য, 1 2 3 কাটা 18/3 এর কারণে, তাহলে তোমার -7 মিটার পার সেকেন্ড। ওকে, তো এখানে মাইনাস কেন হয়েছে, কারণ পশ্চাৎ বেগ, তো যেহেতু পশ্চাৎ উল্লেখ করে দিছে তাইলে আর মাইনাস দেওয়া লাগবে না। ওকে, তো 7 মিটার পার সেকেন্ড। এরপর হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্র F ইকুয়াল টু ma, ভি বেগে চলমান কোনো বস্তুর ভর শূন্য না হলেও বল কখন শূন্য হবে? দেখো F ইকুয়াল টু ma, তো ভর শূন্য না হলেও কখন তোমার বল শূন্য হবে? তো ত্বরণ শূন্য হলে বল শূন্য হবে। এখন ত্বরণ শূন্য হলে এটা অপশনেই নেই, তো ত্বরণ কখন শূন্য হয়? যখন সমবেগে চলে। সো ভি এর মান ধ্রুবক হলে তোমার বল শূন্য হবে। ওকে, এরপর হচ্ছে কাদামাটির দুইটি গোলককে একে অপরের দিকে ছুড়ে দেওয়া হলে পরস্পরের সাথে আটকে যায়, এটা কিসের উদাহরণ? এটা অস্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণ। কারণ ধরো সংঘর্ষ হচ্ছে দুই ধরনের, একটা অস্থিতিস্থাপক, একটা স্থিতিস্থাপক। ধরো এই বস্তু দুইটা আগে আলাদা ছিল, তো একটা এই দিক থেকে আসতেছে, একটা এই দিক থেকে আসতেছে, তো দুই দিক থেকে আসার পর এটা যদি একটা আরেকটা সে লেগে যায়, তুমি ধরে নিবে অস্থিতিস্থাপক। ওকে, আর যদি যে গতিশক্তি, এই দুইটার মোট গতিশক্তি ধরো ইকে ইনিশিয়াল, দুইটা মিলে যে গতিশক্তিতে আসতেছিল, সংঘর্ষের পর আবার যদি সেই একই গতিশক্তি নিয়ে ফেরত যায়, মানে ইকে ইনিশিয়াল ইকুয়াল যদি তোমার ইকে ফাইনাল হয়, তাহলে এটাকে তুমি বলতে পারবা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। বাট এই ক্ষেত্রে দেখো বেগ 0 হয়ে গেছে না, শেষ বেগ 0 হয়ে গেছে না, সংঘর্ষের আগে ধরো এটার বেগ ছিল u1, এটা ধরো u2 হয়েছে, তো যখন একটা আরেকটা সে লেগে গেছে তখন মিলিত বেগ কি মানে মিলিত বেগ ধরো আটকে গেছে, যেহেতু আমি ধরে নিচ্ছি মিলিত বেগ হয়ে যাবে 0। তো যখন 0 হয়ে যাবে তখন কি আগের যে গতিশক্তি আর শেষ যে গতিশক্তি এটা কি সমান হবে? হবে না, তো তখন আমরা এটাকে বলবো হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তারপর হচ্ছে চিত্রানুযায়ী দুইটি ভিন্ন অক্ষের সাপেক্ষে একটি দণ্ডের জড়তার ভ্রামক যথাক্রমে i1 ও i2 হলে তাদের মধ্যকার সম্পর্ক। ওকে, সো বস্তু দুইটা একই, সো এখানে জাস্ট আমার যে ঘূর্ণন অক্ষ এটা আলাদা। ওকে, সো ধরো এটা হচ্ছে এটার ক্ষেত্রে ঘূর্ণন অক্ষ। এই ধরনের অবস্থায়, মানে এই ধরনের সিনারিওতে আমাদের জড়তার ভ্রামকের সূত্র থাকে হচ্ছে 1/12 m/l², রাইট? তো এইটার ক্ষেত্রে এরকম ছিল 2 নম্বর যে চিত্রটা দেখো, তো এই ক্ষেত্রে আমার দেখো এইখানে এটা কি l/2, এইটা কত l/2, টোটাল কত l, এখানে দেখো হাফ না 1/12 m/l² হবে। দেখো এইটার l বড়, এটার l ছোট, দেখো i এর সাথে l কি সমানুপাতিক না?
সমানুপাতিক না, এল এর বর্গের সমানুপাতিক। সো এল যেটার বড় সেটার জড়তার ভ্রামক বেশি। তো যেহেতু এটার বড়, তা আমি বলতে পারি যে I1 ইজ গ্রেটার দেন I2। ওকে, সো আমার আনসারটা হচ্ছে এ। এরপর হচ্ছে 2 কেজি ভরের একটি ব্লককে একটি আনুভূমিক তলের উপর দিয়ে কত বলে টানলে বস্তুটি সমবেগে চলবে। এই টাইপের একটা ম্যাথ করছি, এটা 1.96 হবে। এরপর হচ্ছে 8 কেজি ভরের একটি চাকার চক্রগতির ব্যাসার্ধ মানে কে ইকুয়াল আছে 20 সেন্টিমিটার, মানে 20 × 10^2 মিটার। ওকে, চাকাটিতে 6.4 নিউটন মিটার টর্ক প্রয়োগ করলে কত কৌণিক ত্বরণ সৃষ্টি হবে। ওকে, সো এখানে কি কি দেয়া আছে। ওকে, তো আমরা জানি হচ্ছে টর্ক সমান হচ্ছে আই আলফা, টাও ইকুয়াল হচ্ছে আই আলফা। সো আই কত দেয়া আছে, দেয়া নাই, বাট আই সমান আমরা জানি mk² ইন্টু আলফা। তো টর্ক দেয়া আছে হচ্ছে 6.4, আর এম কত দেয়া আছে, এমটা হচ্ছে তোমার 8 কেজি, কে কত 20 × 10^2, এটার আবার স্কোয়ার ইন্টু আলফা। সো এটা আমার বের করতে হবে। আর এখানে আছে হচ্ছে 6.4, 8 8 64, তাই না? তো 0.8, এটা কাটলে হবে 0.8। তাহলে এখন যেটা করতে পারি, আমরা হচ্ছে আলফাটাকে এক পাশে রেখে বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাই। তোমার এখানে কি থাকবে 0.8 উপরে, আর নিচে থাকবে হচ্ছে 20 × 10^2, এটার আবার স্কোয়ার, তার মানে 400 × 10^4। সো 10^4 দিয়ে দুইটা কাটি, তাহলে এখানে পড়ে থাকবে 10^2। তো 10^2টা উপরে চলে যাবে, তো 10 স্কোয়ার হয়ে যাবে বা 100 হয়ে যাবে। তাহলে 4 দিয়ে যদি তুমি এটাকে কাটো তাহলে পাবো 0.2। সো 0.2 এর স্কোয়ার মানে হচ্ছে 20 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে তোমার ত্বরণ। ওকে, তারপরে যাই জড়তার ভ্রামকের মাত্রা। সো জড়তার ভ্রামকের সূত্র কি, আই ইকুয়াল টু হচ্ছে তোমার mr² বা mk²। সো এম এর মাত্রা কি এম, আর এর মাত্রা কি, আর মানে হচ্ছে ব্যাসার্ধ মানে একটা ডিস্টেন্স, তো ml²। সো ml² হচ্ছে আনসার। সো এরপরের প্রশ্নটা কি বলছে যে 30 মিটার পার সেকেন্ড বেগে আসা 0.15 কেজি ভরের একটি বলকে একজন বালক ক্যাচ ধরে 0.2 সেকেন্ড সময়ের মধ্যে থামিয়ে দিল। ওকে, তো বালক কর্তৃক প্রযুক্ত বল কত। দেখো তোমার এখানে বেগ দেয়া আছে, আবার বলছে ক্যাচ ধরে থামাই দিছে, তার মানে হচ্ছে তোমার শেষ বেগ 0, আদি বেগ কত 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি 30 মিটার পার সেকেন্ড। আর এখানে হচ্ছে তোমার ভরটা দেয়া আছে। এখন প্রযুক্ত বল কত, সো এটাও তোমরা বলের ঘাতের কনসেপ্ট দিয়ে করতে পারবা, FDT = mv - u। সো এটা করে নিও। ওকে, সো আশা করি পারবা, যা আমি করে দিই, সমস্যা নেই। এফ তো জানতে চাইছে, সো এম কত 0.15, v - u, v কত 0, মাইনাস কত, মাইনাস হচ্ছে তোমার 30। ওকে, ডিভাইডেড বাই ডিটি মানে হচ্ছে তোমার সময়, কত সময়ের মধ্যে 0.2। তো এখানে আমার জাস্ট যেহেতু মান দরকার, আমি নেগেটিভটাকে আর ধরবই না, কারণ এখানে জাস্ট এটা তোমার দিক বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। তো 30 × 0.15 ডিভাইডেড বাই 0.2। তো তুমি চাইলে এখন কাটাকাটি করতে পারো, এই 0 পয়েন্ট এটা কাটা, তো এই পয়েন্টটা এক ঘর পিছিয়ে চলে যাবে, তো এটা হয়ে যাবে 0.75। তো 0.75 এর সাথে 3 গুণ করলে যত হয় তত। আশা করি এটা পারবা। এরপর হচ্ছে যখন বাতাসের বিপরীতে বাধা এত এবং মানে 78 নিউটন এবং জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন 10 কেজি ভরের পরন্ত বস্তুর ত্বরণ কত। ধরো একটা বস্তু নিচের দিকে পড়তেছে, এটা কিসের কারণে নিচের দিকে পড়বে, এর ওজনের কারণে। তো এখানে বাতাসের বাধা আছে, তো বাতাসের বাধাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে এফ। এখন এখানে হচ্ছে বলছে ত্বরণ কত, তো সামেশন অফ এফ ইকুয়াল টু কি হবে এম এ। তো নিচের দিকে কাজ করতেছে হচ্ছে এমজি, উপরের দিকে কাজ করতেছে হচ্ছে বাতাসের বাধা, ইকুয়াল হচ্ছে এম এ। সো এমজি মানে কি, ভর কত, ভর হচ্ছে তোমার 10 কেজি, তার মানে হচ্ছে 98, ওজন হচ্ছে 98, 98 মাইনাস 78 ইকুয়াল হচ্ছে এম 10 × এ। তো 98 - 78 মাইনাস হচ্ছে তোমার 20 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু এ। সো এটা কাটলে হয় 2, সো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপর হচ্ছে কোন নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান বস্তুর উপর প্রযুক্ত বল ও বলের অভিমুখের সাথে অক্ষের লম্ব দূরত্বের গুণফলকে কি বলা হয়। তার মানে প্রযুক্ত বল এবং বলের অভিমুখের সাথে অক্ষের লম্ব দূরত্বের গুণফল, তার মানে এফ আর আর এর গুণফল, এটাকে কি বলে, টর্ক। তো এটা হচ্ছে তোমার দ্বন্দ্ব, টর্ককে আমরা দ্বন্দ্ব বলে থাকি। ওকে, টাও দ্বারা আসলে আমরা দ্বন্দ্ব, টর্ক, বলের ভ্রামক এগুলোকে বোঝাই, তাই না। এরপর হলো দ্বিগুণ চক্রবর্তীর ব্যাসার্ধের একটি বস্তুর জড়তার ভ্রামক একই রাখতে হলে, মানে আমার জড়তার ভ্রামকটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। ওকে, প্রথম বস্তুর তুলনায় ভর কত হবে, মানে ভরটা প্রথম বস্তুর তুলনায় কত হবে, তার মানে m2 আর m1 এর অনুপাত জানতে চাইছে, তাই না। তাইলে আমরা যেটা করতে পারি, আমরা দেখো দ্বিগুণ চক্রবর্তীর ব্যাসার্ধ যেহেতু বলছে, তার মানে k1 = k ধরলাম, আর k2 = কি হবে, এটা দ্বিগুণ, তাহলে 2k। তো আমরা জানি যে i = mk²।
তাই না? তো এখন আই যেহেতু কনস্ট্যান্ট, তাহলে আমরা কি বলতে পারি, এম কে স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট, রাইট? তাইলে তোমার আমরা বলতে পারি এম সমানুপাতিক 1/k স্কোয়ার। এখন আমার বের করতে হবে কি, m2/m1। তাহলে m2/m1 ইকুয়াল হবে 1 তোমার k1 স্কোয়ার ডিভাইডেড বাই k2 স্কোয়ার, বা আমি দুইটাকে অল স্কোয়ার বলতে পারি। ওকে, যেহেতু দুইটার উপর স্কোয়ার আছে, তাহলে k1 সমান কত, k 2k, তারপর হচ্ছে k2 সমান কি 2k, তাহলে এটার স্কোয়ার k বাদ, তাহলে 1/2 এর স্কোয়ার মানে 1/4। ওকে, তাহলে m2 সমান কি হবে 1/4 m1। তার মানে প্রথম বস্তু 1/1/4। ওকে, সো এটা হচ্ছে আমার আনসার ডি। এরপর একটি বস্তুর ভর m এবং চক্রবর্তীর ব্যাসার্ধ r, এর অর্ধেক ভরের বস্তু চক্রবর্তীর ব্যাসার্ধ কত হলে উভয়ের জড়তার ভ্রামক একই হবে। একটু আগে যে টাইপ করা দিছি সেম টাইপ, সেটা তুমি নিজে থেকে ট্রাই করবা। একটি বস্তুর জড়তার ভ্রামক হচ্ছে 9000 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার, বস্তুটির ভর 10 গ্রাম হলে চক্রবর্তীর ব্যাসার্ধ কত। ওকে, সো ভেরি ইজি। সো জড়তার ভ্রামক দেয়া আছে আই ইকুয়াল হচ্ছে কত 9000 গ্রাম সেন্টিমিটার স্কোয়ার। সেটাকে আর আমি কেজি মিটার স্কোয়ার নিব না, কারণ উত্তরগুলো হচ্ছে সেন্টিমিটারে আছে। সো ভর দেয়া আছে কত, সো এম কে স্কোয়ার, রাইট? এটা ইকুয়াল হচ্ছে তোমার 9000। সো ভর কত দেয়া আছে 10 গ্রাম, সো 10 দিয়ে জাস্ট ভাগ করে দাও। ওকে, সো এটা দিয়ে এটা ভাগ করে দাও, এটা তাহলে তুমি পাবো হচ্ছে কে স্কোয়ার। আমার লাগবে কি কে, তাহলে কে ইকুয়াল হচ্ছে 900। সো 900 মানে কি, 900 মানে কি 30, রাইট? কারণ এখানে হচ্ছে 3 ইন্টু 100, সরি 9 ইন্টু 100, তাহলে 3 ইন্টু 10। ওকে, তো তোমার 30 সেন্টিমিটার হচ্ছে তোমার আনসার। অলরাইট, ওকে, এরপরে যাই। 40 কেজি ও 60 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিক থেকে আসার সময় একে অপরকে ধাক্কা দিল। ধাক্কার পর বস্তুদ্বয় একত্রে যুক্ত হয়ে কত মিটার পার সেকেন্ড বেগে চলবে। দেখো তো, এইটা স্থিতিস্থাপক সংঘর্ষ না অস্থিতিস্থাপক সংঘর্ষ? এটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, রাইট? সো অস্থিতিস্থাপক সংঘর্ষ হলে আমরা কেমনে সলভ করি, মানে আমাদের মিলিত বেগটা আমরা কিভাবে বের করি? আমরা জানি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল কি হবে v ইন্টু m1 প্লাস m2, এটা হচ্ছে মিলিত বেগ v। তা আমার এটা চাইছে, সো m1 u1, m1 কত 40, u1 কত, u1 কত 10 মিটার পার সেকেন্ড। তারপর যেহেতু বিপরীত দিক থেকে বলতেছে, তার মানে হচ্ছে এটা মাইনাস হবে। সো মাইনাস m2 u2, m2 কত 60 ইন্টু u2 কত, u2 হচ্ছে তোমার 5 ইকুয়াল হচ্ছে তোমার v m1 ইন m1 প্লাস m2, রাইট? সো m1 প্লাস m2 দিয়ে ভাগ করে দাও, সো 40 প্লাস 60, তাহলে 400 মাইনাস 300 ডিভাইডেড বাই 100, তাহলে উপরে পাবা 100, নিচেও পাবা 100, 100 কাটা, তাহলে এখানে তুমি ভি ইকুয়াল পাবা হচ্ছে 1। ওকে, সো আমার আনসার হচ্ছে এ। এরপরে 50 কেজি ওজন বিশিষ্ট একজন ব্যক্তি একই সমতলে, ঘর্ষণহীন সমতল, সামনে অবস্থিত 100 কেজি ভরের একটি পাথরকে অন্য প্রান্তে নেওয়ার জন্য 50 নিউটন বল দিয়ে ধাক্কা দেয়। 10 সেকেন্ড পরে পাথরটি সম্পর্কে নিচের কোন বাক্যটি সত্য? ওকে, তো অপশনগুলো যদি একটু দেখি, যে এখানে বেগ নিয়ে বলছে, এখানেও বেগ নিয়ে বলছে, এখানেও বেগ নিয়ে বলছে, এখানে জাস্ট টানা সম্ভব কিনা সময় নিয়ে বলছে। আচ্ছা, তিনটা যেহেতু বেগ নিয়ে বলছে, আমরা বেগটা চেক করি। সো আমরা দেখি 10 সেকেন্ড পরে তোমার বেগ কত হবে। সো আমরা জানি v ইকুয়াল ইউ প্লাস এটি, রাইট? সো এখন সরাসরি তোমার ইয়া দেয়া নাই, সো আমি যেহেতু ত্বরণ দেয়া নাই, তো আমি এখানে এটা হচ্ছে তোমার বল দিয়ে বের করবো। এখানে 50 নিউটন বল আছে না, তো এফ ইকুয়াল টু আমরা জানি এম এ। তো তোমার এই জিনিসটা ভর কত 100 কেজি, তাই না? সো এফ সমান হচ্ছে তোমার কত, এফ সমান কত দেয়া আছে 50 নিউটন ইকুয়াল হচ্ছে এম কত 100 কেজি। তাইলে এ সমান কত হবে, এ সমান হবে হচ্ছে 0.5। ওকে, 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ইউ তো হচ্ছে তোমার, যেহেতু বস্তুটা আমি ধরে নিচ্ছি স্থির ছিল, তাহলে 0 প্লাস এটি, তাহলে 0.5 ইন্টু টি কত 10, তাহলে 5 মিটার পার সেকেন্ড হবে। তাহলে কোনটার সাথে মিলে, অপশন এর সাথেই মিলে যায়। ওকে, আশা করি বুঝছো। এরপরে হচ্ছে যেখানে জি ইকুয়াল 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেখানে একটি বস্তুর ওজন হচ্ছে 22 নিউটন পার গ্রাম। আচ্ছা, এটা কি বল, আচ্ছা ওকে, ধরো যেখানে জি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেখানে একটি বস্তুর ওজন হচ্ছে 22 নিউটন, তাহলে যেখানে জি এর মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওই বস্তুর ওজন ও ভর কত হবে? আচ্ছা, ভরটা তো আমরা এমনি বের করতে পারবো, সেটা হচ্ছে আমরা জানি ডব্লিউ ইকুয়াল এম জি। তো আমার ডব্লিউ দেয়া আছে 22, আর এখানে হচ্ছে তোমার জি এর ভ্যালু হচ্ছে 10, তাইলে এম ইকুয়াল হবে 2.2, মানে ভর হচ্ছে 2.2 কেজি। সো 2.2 ওয়ালা কয়টা অপশন আছে? একটাই আছে, তো আমার আনসার এইটাই হবে। তো আমরা এখন যেখানে জি এর মান 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাও বের করি। সো ডব্লিউ ইকুয়াল এম জি, এম কত 2.2, আর এখানে তোমার জি এর মান কত 5, তো 5 গুণ 10 থেকে 5 গুণ 10 থেকে 11, সো 11 নিউটন। সো দেখছো মিলে গেছে কিন্তু।
এরপর হচ্ছে 1 নিউটন বল 2 কেজি ভরের উপর প্রয়োগ করা হলো, আবার 2 নিউটন বল 4 কেজি ভরের উপর প্রয়োগ করা হলো। তো প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণের অনুপাত কত? এই ত্বরণের অনুপাত 1:1 হবে, কারণ দেখো এখানে তোমার ত্বরণ কত, দেখো এখানে ত্বরণ হচ্ছে তোমার f ডিভাইডেড বাই m, রাইট? সো f কত 1 আর m কত 2, এখানে কত দেখো a ইকুয়াল f ডিভাইডেড বাই m, এখানে f কত 2, তো তারপরে তোমার ভর কত 4, তাহলে এটাও তো হাফই হয়, তাহলে a1 বাই a2 সমান কত? হাফ বাই হাফ, হাফ বাই হাফ, হাফ বাই হাফ মানে কি 1। ওকে, সো 1:1 হবে উত্তর। এরপরে হচ্ছে 60 নিউটন বল 30 কেজি ভরের একটি বস্তুর উপর 1 মিনিট ধরে ক্রিয়া করে, বস্তুর বেগের পরিবর্তন কত? এই ধরনের ম্যাথ করাইছি আমরা, এটা FDT ইকুয়াল mv মাইনাস ইউ দিয়ে করতে পারবো, তোমরা ট্রাই করো এটা। ওকে, এরপর হচ্ছে 5 মেট্রিক টন মানে হচ্ছে তোমার 5000 কেজি। ওকে, ভরে বালু বোঝাই একটি ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত অবস্থায়, তার মানে হচ্ছে এটার ইউটা কত? ইউটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ওকে, এখন ট্রাকে ছিদ্র হয়ে প্রতি মিনিটে 20 কেজি হারে প্রতি মিনিটে 20 কেজি করে পড়তেছে। ওকে, তাহলে ভরবেগ সংরক্ষিত হলে 50 মিনিট পর ট্রাকের বেগ কত? তা 1 মিনিটে পরে 20 কেজি, তাহলে 50 মিনিটে কতখানি পড়বে? 50 মিনিটে যতগুলো বালি পড়বে সেটা ভর ধরে নিচ্ছে হচ্ছে m প্রাইম, এটা এগুলো হবে 20 × 50, কারণ 1 মিনিটে পরে 20 কেজি, তাহলে 50 মিনিটে পড়বে হচ্ছে 20 × 50, তার মানে হচ্ছে 5 × 10 1000 কেজি পড়ে যাবে। তা আগে কত ছিল? 5000 কেজি, এখন কত হয়েছে? ধরলাম m1 ইকুয়াল হচ্ছে 5000 কেজি, তাহলে m2 ইকুয়াল কি হবে? 5000 মাইনাস 1000, কারণ 1000 পড়ে গেছে, তাহলে কত হইলো? 4000 কেজি, তাই না? তাহলে যেহেতু ভরবেগ সংরক্ষিত, তাহলে আমরা সহজেই বেগটা বের করতে পারবো। তো ভরবেগ সংরক্ষিত হলে আমরা জানি m1 u1 ইকুয়াল হচ্ছে m2 u2। সো m1 কত? 5000 কেজি, u1 কত? 20, m2 কত? 4000। তো 4000 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে তুমি u2টা পাবা। তো 1 2 3 কাটা, 1 2 3 কাটা, তাহলে 4 5 20, তাহলে 5 5 25, তাহলে u2 সমান হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। ওকে, সো এটা হচ্ছে আমার আনসার বি। এরপর হচ্ছে বলছে যে 4 কেজি ভরের একটি বস্তু খাড়া নিচের দিকে পড়তেছে, বাতাসের বাধা 6.2 হলে বস্তুর ত্বরণ কত? এই ধরনের একটা ম্যাথ করাইছি। বস্তু ধরো এইদিকে পড়তেছে mg এর কারণে, mg সমান কত হবে? 4 × 9.8, তাই না? ওকে, তারপর হচ্ছে বাতাসের বাধা হচ্ছে উপরের দিকে কাজ করবে, এটা হচ্ছে 6.2। ওকে, এখন বস্তুর ত্বরণ কত? তো সামেশন অফ f = ma, তো নিচের দিকে যেহেতু পড়তেছে তাহলে mg মাইনাস mg কে পজিটিভ ধরবো আর এটাকে নেগেটিভ ধরবো, এটা কত? বাতাসের বাধা কত? 6.2 ইকুয়াল টু হচ্ছে তোমার ma, তাই না? তাহলে mg কত? মানে হচ্ছে 4 × 9.8 মাইনাস 6.2 ইকুয়াল টু হচ্ছে তোমার 4 × a, তাহলে 4 টা 32, 7 থেকে 3 4 9 36 আর 3 এ হচ্ছে 39, তাহলে 39.2 মাইনাস 6.2 ডিভাইডেড বাই 4, তাহলে 39.2 মাইনাস 6.2 মানে কত? 33, 33 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু হচ্ছে a, তা 4 9 36, তো 4 টা 32, 8 পয়েন্ট সামথিং হবে, তো 8 পয়েন্ট সামথিং এ হচ্ছে আনসার। মহাবিশ্বের 4টি মৌলিক বল আছে, সেগুলো লিখো। মৌলিক বল কি কি আছে? মৌলিক বল একটা হচ্ছে মহাকর্ষ, তারপর সবল নিউক্লিয়, দুর্বল নিউক্লিয়, তড়িৎচম্বক বল। ওকে, একটা হচ্ছে সবল নিউক্লিয় বল, একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, এই কয়েকটা লিখলেই তুমি মার্ক পেয়ে যাবা। ওকে, তারপর আরেকটা হচ্ছে তাড়িৎচম্বক। তো এই বলগুলার তোমরা যেটা করবা, পাল্লা মুখস্থ রাখবা, তারপরে এই এদের যে একটা সাপেক্ষে আরেকটা কতটুকু শক্তিশালী কতটুকু দুর্বল এগুলো মুখস্থ রাখবা, আর এক একটার বাহক কণা এগুলো মনে রাখবা। ওকে, যেমন মহাকর্ষ বলের বাহক কণা হচ্ছে তোমার গ্রাভিটন, তারপরে তাড়িৎচম্বকের ক্ষেত্রে ফোটন, তো সবগুলোর ক্ষেত্রে মনে রাখবা এইভাবে। ওকে, তারপরে দেখি আমরা কি আছে। আচ্ছা, এরপরে আর নাই। তো মোটামুটি আমরা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে ফেলছি। তো দেখা যাক কত সাল পর্যন্ত করছি, 18 19 পর্যন্ত করছি। মোটামুটি অনেক বছরই করে ফেলছি, 5-6 বছর করছি, আরো বেশি হবে। তো আশা করি ক্লাসটা বুঝছো। যদি কিছু না বুঝে থাকো আমাকে কমেন্টে জানাইতে পারো বা আমাকে রিচ করতে পারো, আমার কন্ট্যাক্ট ইনফো ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো আর কি বলবো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম সবাই।